সুপ্রিয় দর্শক, অর্থ প্রবাহ পত্রিকার প্রিন্টিং, অনলাইন, ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের পর্বে আপনারা দেখবেন নড়িয়া উন্নয়ন সমিতি নুসা এর কার্যক্রম নিয়ে একটি প্রতিবেদন ও সাক্ষাৎকার। আমাদের আজকের পর্বে সম্মানিত অতিথি আলোচক হিসেবে উপস্থিত আছেন নড়িয়া উন্নয়ন সমিতি নুসা এর এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব মাজেদা শওকত আলী। আপনাকে স্বাগতম আমাদের আজকের পর্বের আলোচনায় অংশগ্রহণ করার জন্যে। দেশের পিছিয়ে পড়া অনগ্রসর মানুষ, প্রান্তিক জনগোষ্ঠী, তাদেরকে এগিয়ে নেওয়ার জন্যে উন্নয়নের মূল ধারার সাথে সম্পৃক্ত করার জন্যে নড়িয়া উন্নয়ন সমিতির কার্যক্রম শুরু হয় সেই 1979 সাল থেকে। নড়িয়া উন্নয়ন সমিতির আর্থ সামাজিক উন্নয়ন কর্মসূচি সম্পর্কে প্রথমে আপনার মতামত জানতে চাচ্ছি। এই আর্থসামাজিক উন্নয়ন এবং মানুষের কাছে যাওয়ার যে কারিগর ছিলেন তিনি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং তার প্রতি শ্রদ্ধা রেখে আমি কথা বলছি। আর নড়িয়া উন্নয়ন সমিতির ব্যাপারে কথা বলতে গেলে আমাকে নড়িয়া উন্নয়ন সমিতির যিনি প্রতিষ্ঠাতা ছিলেন কর্নেল শওকত আলী, তিনি আজ প্রয়াত, তার প্রতি আমার শ্রদ্ধা রাখছি। কারণ উনি বিভিন্ন সময়ে উনি পাকিস্তান আর্মিতে একজন ক্যাপ্টেন ছিলেন। তো উনি বাংলাদেশের স্বাধীনতার স্বপ্ন দেখতে যে বঙ্গবন্ধুর সাথে জেলে ছিলেন, এবং জেল থেকে বেরোয় আসার পরে পাকিস্তান আর্মি তাকে চাকরি থেকে অব্যাহতি দেয়। তারপরে তিনি একটা জুট মিলের চাকরি নিয়েছিলেন। শুরু হলো মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। মুক্তিযুদ্ধের পরে আবার বঙ্গবন্ধু তাকে আর্মিতে চাকরিতে রেখে দিলেন, কিন্তু বঙ্গবন্ধু হত্যার পরে তাকে চাকরি থেকে আবার অব্যাহতি দেওয়া হয়। তখনই তিনি সরাসরি রাজনীতিতে আসলেন। তো 76-এর কথা, 75-এর পরে 76-এর থেকে যখন আওয়ামী লীগ সরাসরি পারমিশন পেল রাজনীতি করা, তখন থেকে উনি আওয়ামী লীগ রাজনীতির সাথে জড়িত ছিলেন। তো 79 সালে যখন আওয়ামী লীগ প্রথম নির্বাচনে যায় বঙ্গবন্ধু হত্যার পরে, তখন শরীয়তপুর থেকে 2 থেকে উনি নির্বাচিত হন। এবং যেহেতু আওয়ামী লীগ তখন ক্ষমতায় আসতে পারেনি, একটি বিরোধী দল ছিল, পুরো বাংলাদেশে তখন 39টা সিট পেয়েছিল আওয়ামী লীগ। তো তার মধ্যে কর্নেল শওকত আলী শরীয়তপুর 2 থেকে নির্বাচিত হয়েছিলেন। 18 ফেব্রুয়ারি নির্বাচনটা হয় 79 সালে, এবং পরের দিন উনি বিজয় মঞ্চ থেকে দাঁড়িয়ে বলেছিলেন যে যদি কখনো, যেহেতু আমরা সরকার গঠন করতে পারিনি, তো তাই আমি এই এলাকায় একটা বেসরকারি উদ্যোগে একটা সংস্থা গড়ে তুলব, এবং তার মাধ্যমে আমি এই সাধারণ মানুষের সাথে কাজ করব। যেহেতু আমি ইলেকশন করেছি, ভোট নিয়েছি, কিভাবে তাদের আর্থসামাজিক উন্নয়ন করা যায় সেই লক্ষ্যে কিন্তু সংস্থাটা তিনি তৈরি করেছিলেন। তো যাই হোক, সংস্থা তৈরির পরে থেকে যা কিছু ফর্মালিটিস করতে হয় একটা সংস্থা তৈরি করতে হলে, তাই তিনি করেছেন। আর তখন আমাদের অফিস ছিল না, তখন আমরা আমাদের নিজস্ব বাড়ির ভিতরেই আমরা অফিস শুরু করলাম। এবং তিনি সবসময় জনসংখ্যা নিয়ন্ত্রণের ব্যাপারে কথা বলতেন, যেহেতু আমাদের বাংলাদেশের ভূখণ্ড ছোট, জনসংখ্যা বেশি, এগুলি নিয়ে তিনি সবসময় কথা বলতেন। তাই আমরা সরকারি একটা অনুদানে 3 বছর আমরা ফ্যামিলি প্ল্যানিংয়ের কাজটাই শুরু করেছিলাম, এবং সরকারি যে কর্মকর্তা ডাক্তাররা ছিলেন তাদের মাধ্যমে আমরা মহিলাদের লাইগেশন করা এবং পুরুষদের ভ্যাসিকটমি করা সব কিছু কিন্তু আমরা আমাদের বাড়িতেই বিতরণ করাতাম। এবং মাঠে ঘাটে যেভাবে ফ্যামিলি প্ল্যানিংয়ের যত কিছু আলোচনা
এবং তাদের মোটিভেশন দেওয়া সব কিছু আমরা তখন সেইভাবেই 3 বছর করেছি। পরবর্তীতে সুযোগ আসলো আমাদের, পরবর্তীতে ঘটনা ঘটে গেল জেনারেল এরশাদ সাহেবের সময় কর্নেল শওকত আলী সাহেবকে আবার অ্যারেস্ট করা হলো, উনি জেলে চলে গেলেন। তখন আমাদের সংস্থাটা একটু মানে আস্তে আস্তে চলছিল। আমি ঠিক পুরা তখন সময় দিতে পারতাম না, কিন্তু আমি কমিটির একজন মেম্বার ছিলাম। বাকি কাজগুলি, যেহেতু আমার বাচ্চারা খুব ছোট ছোট ছিল তখন। পরবর্তীতে আমরা সুযোগ পেলাম পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের মেম্বারশিপ নেওয়ার জন্য। আমরা ওনারা অ্যাডভার্টাইজ করার পরে আমরা ওইখানে অ্যাপ্লিকেশন করলাম এবং আমরা মেম্বারশিপ পেয়েও গেলাম। তারপরে থেকে আমরা একেবারে তৃণমূল মানুষের সাথে কিভাবে তাদের আর্থসামাজিক উন্নয়ন করা যায়, একদম ছোট্ট একটা ব্রাঞ্চ দিয়ে তখন আমরা কাজটা শুরু করেছিলাম। আস্তে আস্তে এখন আমাদের 40টা ব্রাঞ্চের মাধ্যমে আমরা কাজ করি। শরীয়তপুর পুরো 6টা উপজেলা, সব জায়গায় আমাদের কাজ আছে। এছাড়া মাদারীপুর, বরিশাল, চাঁদপুর, এগুলির পাশাপাশি যে আমরা মানুষের অর্থনৈতিক উন্নয়নের ছাড়াও পাশাপাশি পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন একসময়ে আপনার ঋণ প্রকল্পটাকে প্রাধান্য দেওয়া হতো, মানুষের যাতে একটু অর্থনৈতিক ইয়ে হয়, একেবারে অল্প অল্প ছোট ছোট ঋণ নিয়ে যারা সেভাবে কাজ করতো। কিন্তু আস্তে আস্তে যখন বর্তমান চেয়ারম্যান আসছেন আমাদের ডক্টর খলিকুজ্জামান সাহেব, আমাদের অনেক শ্রদ্ধার মানুষ, উনি একজন মুক্তিযোদ্ধা। উনি আসার পরে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের চিন্তা চেতনায় অনেক পরিবর্তন এসছে এবং তার মাধ্যমে আমরা মানুষের একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা মানুষের পাশে আমরা থাকছি এবং তাদের চাহিদা অনুযায়ী তাদের কি কাজ করলে তারা বিষয়ভিত্তিক ঋণ দিয়ে, ট্রেনিং দিয়ে তাদেরকে উপরে নিয়ে আসার জন্য আমরা চেষ্টা করছি। এবং ইনোভেটিভ কিছু প্রোগ্রাম, যেমন আমাদের 2টা ব্রাঞ্চ আমাদের একেবারে চরের ভিতরে, সেখানে একেবারে চর অঞ্চলের মানুষগুলি, সেখানে স্বাস্থ্যসেবা হইতে শুরু করে এডুকেশনের সেবা দেওয়া, প্রবীণদের নিয়ে কাজ করা, কিশোর কিশোরীদের নিয়ে কাজ করা, এই কাজগুলি কিন্তু আমরা করছি বর্তমানে। এবং কৃষকদের নিয়ে কাজ করা, মৎস্যজীবীদের নিয়ে কাজ করা এবং প্রাণী সম্পদ মানে গরু, এই ধরনের প্রোগ্রামগুলির সাথে আমরা কাজ করি, যেগুলি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বর্তমানে গর্ব করেন যে আমাদের যেটা বঙ্গবন্ধু শেখ মুজিবও করেছেন যে আমার কৃষক বাঁচলে আমার দেশ বাঁচবে। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু যে এখন বড় স্বপ্ন দেখছেন বাংলাদেশ একটা উন্নত রাষ্ট্রে পরিণত হতে, এটি কিন্তু আমাদের একেবারে আর্থসামাজিক মানুষগুলির উন্নয়নের রেজাল্ট কিন্তু নিয়ে বঙ্গবন্ধুর মেয়ে কন্যা শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী সেই সাহসটা কিন্তু তার সেই জায়গায় যেন আমরা সাধারণ মানুষের পাশে থাকছি। মাননীয় প্রধানমন্ত্রী আপনার একবার পার্লামেন্টে বক্তব্য দিয়েছিলেন যে জনসংখ্যা নিয়ে আমরা কথা বলি যে আমাদের জনসংখ্যা বেশি, তো পাশাপাশি উনি বলেছিলেন এটা আমার জন্য কোনো, আমি মনে করি না এটা আমার জন্য কোনো চ্যালেঞ্জ, কারণ আমার যে জনসংখ্যা বেড়ে গেছে সেটা তো আমি কমাতে পারবো না। ভবিষ্যতে যারা জনসংখ্যা বা ফ্যামিলি মানে নতুন সংসার করতে যাবে তারা তাদের জন্য পরিকল্পিত একটা সংসার হয়। তবে এই যে গ্রামে গঞ্জের ছেলে মেয়েরা বেকার হয়ে যাচ্ছে বিভিন্নভাবে, মানে আপনারা তো অবশ্যই দেখছেন যে ছেলেরা মেয়েরা নানা রকম একটা ক্রাইমের ভিতরে চলে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সেই জায়গায় কাজ করার জন্য চেষ্টা করছেন এবং তিনি যেটা নাকি আমরা অনুভব করি এবং আমাদের চেয়ারম্যান সাহেবও সেইভাবে চিন্তা করেন, আমাদের নিয়ে বসেন এবং সরকার এবং এডিবির মাধ্যমে আমরা সেই গ্রামের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে তাদের সেই বেকার ছেলে মেয়েদেরকে ট্রেনিং দেওয়া
ব্যবস্থা করছি এবং 16 সাল থেকে আমরা এই প্রোগ্রামটা সাথে জড়িত। প্রতি 3 মাস পরে পরে আমরা 75টা ছেলে মেয়েদেরকে ট্রেনিং দিয়ে বের করি এবং আমরা এই প্রোগ্রামের সাথে অঙ্গীকারবদ্ধ যে বেকার ছেলেদের ট্রেনিং দেওয়ার পরে তাদেরকে আমরা চাকরির ব্যবস্থা করব এবং উদ্যোক্তা সৃষ্টি করব এবং তারা যেন আমাদের থেকে হোক, যেখান থেকে হোক, অনেক এনজিও আছেন যারা নাকি ঋণ প্রোগ্রাম চালান, যেহেতু তাদের একটা কাজ করতে হলে, ব্যবসা করতে হলে তাদের অর্থনৈতিক সহযোগিতা প্রয়োজন হবে, সেই কাজগুলি কিন্তু আমরা করে যাচ্ছি। অন্তর্ভুক্তিমূলক আর্থিক সেবার মাধ্যমে গরিব মানুষকে অর্থনৈতিক কার্যক্রমের সাথে যুক্ত করার জন্য যে ক্ষুদ্র ঋণ কার্যক্রম, ক্ষুদ্র অর্থায়ন কর্মসূচি শুরু হয়েছে, নড়িয়া উন্নয়ন সমিতির ক্ষুদ্র অর্থায়ন কর্মসূচি সম্পর্কে আপনার মতামত জানতে চাচ্ছি। আমরা তো প্রথম যখন ফান্ড পেয়েছিলাম, ধরুন পিকেএসএফ থেকে এখন প্রথম আমরা ফান্ড পেয়েছিলাম মাত্র 1 লক্ষ টাকা। তখন আমাদের সদস্যদের হয়তো 500-1000 টাকা ঋণ নিয়েছে তারা। এখন তো মানুষের সাহস বেড়েছে, আমাদের সদস্যরা এখন 10 লক্ষ টাকা ঋণ নিত, তারা পিছপা হয় না। এবং আমরা যখন একটা আপনার হতদরিদ্র ফান্ড বলা হতো, সেখানে একেবারেই ক্ষুদ্র, যারা নাকি ধরেন খুব বেশি ঋণ নিয়ে নিজেরা পরিচালনা করতে পারবে না, তারাও আজকাল সাহস করে না 5,000 টাকা ঋণ নিতে, তারা চায় না। ওই টাকাটা আমরা কী করবো, আমরা তো একটা ছাগল কিনবো, সেখানেও আমার 2-3 হাজার টাকা, 5-7 হাজার টাকা লেগে যাবে। তো সেখানে মানুষের যে এত বছরে মানুষের একটা জায়গায় আমরা মানুষকে একটা সাহসের জায়গা সৃষ্টি হয়েছে। আমাদের যে সদস্য গ্রুপ থাকে, সদস্যদের মধ্যে কিন্তু আমরা ধরেন 25 জন 30 জন, তাদের মধ্যে একজন সভানেত্রী থাকে, তাদের একটা সভানেত্রীদের একটা মিটিং, তারা কিভাবে ওই ঋণ ব্যবস্থাপনাটা করবে এবং সদস্যদের সাথে গ্রুপে কিভাবে বসবে, এগুলো একটু ঝালাই করা। তো তাদেরকে দেখলাম, জিজ্ঞেস করলাম আপনি কত টাকা নিয়েছেন, কেউ শুনলাম না 2-3 লক্ষ টাকার নিচে তারা ঋণ নিয়েছে। কেউ হয়তো ছেলে বিদেশে পাঠিয়েছেন, কেউ নিজেরা ব্যবসা খাটিয়েছে, এরকম কিন্তু প্রচুর তারা এখন এগিয়ে আসছে। আমরা এই মুহূর্তে পুরা এনজিও সেক্টরে যেটা আপনার একটা সাহসের জায়গা সৃষ্টি হয়েছে মানুষের জন্য। যদি ধরেন আমার নিজস্ব 1 লক্ষ সদস্য থাকলে তার ফ্যামিলিতে যদি 5 জন মেম্বারও থাকে, তারা বেনিফিটেড এবং মাল্টিপ্লাই করে যদি আপনি দেখেন 1 লক্ষকে। আপনাদের এখন কত মেম্বার? আমাদের এই মুহূর্তে 80,000। তার মধ্যে ধরেন 60 থেকে 70 হাজার হবে ঋণী সদস্যতা, এবং কেউ চলে যায় আবার আসে, আবার আপনার কেউ সঞ্চয় করে কিছুদিন পরে ঋণ নেয়, এরকম। এর মধ্যে কিন্তু টোটাল 80,000 সদস্য নিয়ে আমরা কাজ করছি। আমরা প্রথম দিকে আমরা ব্যাংকে যাইনি, প্রথম দিকে আমরা পিকেএসএফের সহযোগিতা নিয়ে কাজ করেছি, কারণ পিকেএসএফও তখন ব্যাংকে যাওয়ার জন্য এনকারেজ করতো না, কারণ ব্যাংকের বেশি ইন্টারেস্ট বেশি, এই জন্য। কিন্তু বর্তমানে যেহেতু সদস্য বেড়েছে, যেহেতু ব্রাঞ্চ বেড়েছে, যে সদস্য ধরেন আজকে 1 লক্ষ টাকা নিয়েছে, কিস্তির শেষে সে আরও একটু বেশি চায়, তো সবাইকে এখন সেভাবে টাকা চাহিদা অনুযায়ী টাকা দেওয়া একটু কষ্ট, যার ফলে আমরা বিভিন্ন ব্যাংকে সোর্স খুঁজছি। আমরা এই মুহূর্তে 3টা ব্যাংকের সাথে কাজ করছি, সাউথ ইস্ট ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক এবং এক্সিম ব্যাংক, এদের সাথে আমরা কাজ করছি। আর আমাদের আরেকটা এটা মাত্র আমাদের শুরু হয়েছে, গভর্নমেন্টের একটা এনজিও সংস্থা, এটা হলো এনজিও ফাউন্ডেশন। ওরা আগে বিগত দিনে তারা শুধু কিছু অনুদান দিত, ছোট অনুদান দিত স্যানিটেশনের উপরে এবং সেলাই প্রশিক্ষণের উপরে, এগুলি জাস্ট অনুদান হিসেবেই তারা দিয়েছে। গত বছর করোনার সময় তারা প্রণোদনা ঋণটা দিয়েছে আমাদেরকে, এবং এই বছর থেকে তারা পিকেএসএফের আদলেই ঋণ প্রোগ্রামটা শুরু করছে। সেখানে আমরা আমাদের প্রথম 5 কোটি টাকা দিয়ে ওরা শুরু করলো আর কি।
পিকেএসএফ যে সকল উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে সে সকল উন্নয়ন কার্যক্রমে আরও বেশি কিভাবে সম্পৃক্ত হতে পারে এবং উন্নয়ন সহযোগীরা আরও বেশি উন্নয়ন কর্মকাণ্ডে কিভাবে সম্পৃক্ত হতে পারে বলে আপনি মনে করছেন? পিকেএসএফেই আমাদেরকে বিভিন্ন বিষয়ের উপরে ট্রেনিং করাতো, আর বিভিন্ন কর্মীদের ঋণ ব্যবস্থাপনা, সদস্য বাছাই করা, সব কিছু মিলাই। তো এইবার যেমন প্রচুর চাহিদা আসছে পিকেএসএফের কাছে, পুরা বাংলাদেশে তাদের প্রায় 5,000 মানুষের ট্রেনিংয়ের একটা চাহিদা আসছে। তো সেই 5,000 মানুষের চাহিদা এক বছরে পিকেএসএফের পূরণ করা সম্ভব না। যে কারণে আমরা ওনারা আমাদের সাথে মিটিং করলেন, জসিম সাহেবের নেতৃত্বে মিটিংটা হয়েছে। উনি ট্রেনিং সেলের দায়িত্বে পিকেএসএফের। যা আমাদের একটা ট্রেনিং সেল আছে এখন। আমরা যদি কখনো সময় হয় আসবেন আমরা কিন্তু একটা ট্রেনিং সেল করেছি। এটা আমার হাজব্যান্ড বেঁচে থাকতেই উনি চেষ্টা করেছিলেন। জাপান এমবেসি আমাদের একটা ফ্লোর করে দিয়েছে। পরবর্তীতে আমাদের থাকার ব্যবস্থার জন্য জার্মান এমবেসির ফান্ডে আমরা একটা ফ্লোর করেছি। বর্তমানে আমরা আমাদের যে উদ্বৃত্ত টাকা সেটা থেকে পিকেএসএফ এবং এমআর-এর পারমিশন নিয়ে আমরা এই গত জুন মাসে 5তলা বিল্ডিং আমরা করেছি। এই কারণে ওই যে আমরা বললাম একটু আগে যে আমরা কিছু ট্রেনিং করায় শিপ নামে একটা এসআইপি গভর্নমেন্টের প্রকার, ওখানে প্রতি বছর আমাদের এতদিন আমরা বাইরের রুম ফ্ল্যাট ভাড়া করেছে, এখন আমরা আমাদের নিজস্ব বিল্ডিংয়ে নিয়ে আসছি। ওইটার উপরে পিকেএসএফ বর্তমানে জোর দিয়েছে যে এই যে উদ্যোক্তা প্রশিক্ষণ এসবের জন্য ওনারা আমাদের মডিউল সাপ্লাই দিবেন, ওনারা আমাদের কিছু ট্রেনিং টট দিয়ে দেবেন, যাতে নাকি আমরা লোকালি যার সংস্থায় এই কাজগুলি আমরা করে দিতে পারি। কৃষি, বিশেষ করে নিরাপদ কৃষি পণ্য উৎপাদনে আপনাদের কার্যক্রম সম্পর্কে জানতে চাচ্ছি। আমরা যেমন ব্যাংক থেকে যে ঋণটা পাই সেখানে কিন্তু আমরা অঙ্গীকারবদ্ধ। ব্যাংক কিন্তু শুধু কৃষি ঋণটার উপরেই জোর দেয়। সেই কৃষকদের নিয়ে যেমন এই কিছুদিন আগে আমরা সাউথ ইস্ট ব্যাংকের থেকে একটা চিঠি পেলাম, যদি কৃষকদের মাঠ পর্যায়ে আধুনিক কিছু যন্ত্রপাতি, যেগুলি ট্রাক্টর, তারপর আজকাল তো অনেক কিছু এসে গেছে। অবশ্য সেখানে এটা হলো আমার ব্যক্তি চিন্তা যে আমি যখন মেশিন ব্যবহার করি তখন তো আমার লেবার ভাইটা, আমার কৃষক ভাইটা বেকার হয়ে যাবে। এটা হলো আমার একটা মাঝে মাঝে ভাবি যে সে ধান কাটতো, ধান মাড়াই করতো এবং সে কিছু ভাগ পেত। আর এখন কি হয়, মেশিনে ধানগুলি কাটে এইটা। তবে এই ধরনের এটা আমরাও এখন উৎসাহিত করছি, কারণ সময় কম, লেবার পাওয়া যায় না, ধান পড়ে থাকে। যে কারণে আমরা আধুনিকভাবে যাতে, যেমন কৃষকরা বিভিন্নভাবে এইসব পদ্ধতিগুলি নিয়ে সিজনের বাইরেও কিন্তু সবজি উৎপাদন করা বলেন আধুনিক। যেমন পরে তরমুজ, বেবি তরমুজ, এই যে হলুদ হলুদ তরমুজগুলি দেখছেন, ছোট ছোট এখন অফ সিজনে ছোট ছোট সবুজ তরমুজগুলি দেখছেন, এগুলি কিন্তু আমরা করাচ্ছি। আর আমাদের শরীয়তপুরে একটা জায়গার নাম আছে, আপনি জানবেন, জাজিরা উপজেলা, সেখানের কিন্তু ওখানে আমরাও কাজ করছি। সেখান থেকে তো সবজি কিন্তু বিদেশে রপ্তানি হচ্ছে। আর অর্গানিক টমাটো বলেন, প্রচুর টমাটো এখানে আমাদের হচ্ছে। তবে একটাই, এখানে আমাদের যে টমাটোগুলি যায় বাইরের বড় বড় কোম্পানিগুলি, যেমন প্রাণেরা, সেই কাঁচা থাকতেই ওরা ওগুলি কিনে করে দেয়, কন্ট্যাক্ট করে দেয়, তারপরে পাকায় ফেলে, তারপরে নিয়ে আসে তারা ট্রাকে। এখন তো পদ্মা সেতু হওয়ার পরে আরও বেশি সুবিধা হয়ে গেছে, এগুলি চলে আসে এখানে। তো যাই হোক, তারপরে কৃষক পয়সা পাচ্ছে, তারা কাজ করছে, এবং বেশিরভাগ কিন্তু এনজিওদের পরামর্শ নিয়ে তারা কাজগুলি করতেছে বর্তমানে। আপনারা আগে যাদেরকে ক্ষুদ্র অর্থায়ন করেছেন
তাদের এখন সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। তাদের সক্ষমতা অনুযায়ী ঋণ চাহিদা পূরণে অ্যাক্সেস টু ফাইন্যান্সটা এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অ্যাক্সেস টু ফাইন্যান্সকে আরও বেশি সম্প্রসারিত করার জন্য কী করণীয় রয়েছে? সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে এবং তাদেরকে আরও কীভাবে ধরে রাখা, যেমন তার যেটার ভিতরে সে এক্সপার্ট হয়েছে, ধরেন মৎস্য চাষি, সে মাছ চাষ করে সে তার অভিজ্ঞতা, আমরা তো ছোটোবেলায় দেখেছি গ্রামে গঞ্জে পুকুরে সব জায়গায় কিছু না কিছু মাছ, কিন্তু সেটা যে তার একটা অর্থনৈতিক কী বলে নিজেকে স্বাবলম্বী হওয়ার একটা জায়গা, সেটা যখন সৃষ্টি হয়েছে ওটা যাতে আরও বেশি কিভাবে ধরে রাখা যায় এবং আশেপাশের মানুষকে কিভাবে আরও বেশি উদ্বুদ্ধ করা যায়। তবে সব জায়গায় যেটা কাজ করতে যে মনে হয়েছে, আমাদের বেকার সমস্যা আছে, কিন্তু ভালো কর্মী পাওয়া বা পাওয়া খুব একটু কঠিন। সেখানে আমাদের চ্যালেঞ্জ, এই জন্যই আমরা কর্মীদেরকে ট্রেনিং দেওয়ানো, বিষয়ভিত্তিক ট্রেনিংগুলি করানো, এই জায়গাগুলিতে আমাদের জোর দিতে হবে। জলবায়ু পরিবর্তন এবং টেকসই উন্নয়ন মডেল বাস্তবায়নে নড়িয়া উন্নয়ন সমিতি কী ধরনের কার্যক্রম পরিচালনা করছে? আমাদের সরাসরি গভর্নমেন্টের সাথে যেসব, আমাদের তো ওখানে ভীষণভাবে নদী ভাঙ্গন হয়েছে আপনারা জানেন, এবং প্রত্যেক বছরই বন্যা, ঝড়, বাদল যাই হয়, সেখানে কিন্তু আমাদের ওই অঞ্চলগুলি কোনো না কোনোভাবে এফেক্ট করে। তবে সবচেয়ে দুঃখজনক ঘটনা হলো আমাদের ওখানে নদী ভাঙ্গন যেহেতু হয়, সেখানে কিন্তু ক্লাইমেট চেঞ্জের টাকাটা সেভাবে বরাদ্দটা ওইভাবে এখনও, কারণ ওইটা মনে করে যা ন্যাচারাল, তো এই ধরনের যে ক্লাইমেট চেঞ্জের যে বড় বড় ফান্ডগুলি আসতেছে, সেই ফান্ডগুলি কিন্তু এনজিওদের মাধ্যমে ওইখানে খুব একটা বিস্তার লাভ করে না। আমরা শুধু করছি যেটা সচেতনতামূলক কাজ করা এবং গভর্নমেন্টের বিভিন্ন প্রোগ্রামের সাথে আমরা সম্পৃক্ত হয়ে এখানে কিছু সেভাবে কাজ করছি আজকে। এখন আমরা যেটা এবছর যেটা করতে যাচ্ছি আর কি, আমাদের যে উদ্বৃত্ত টাকার 10% টাকা আমরা সামাজিকভাবে কাজ করতে, আমাদের নিজস্ব মতো কোনো প্রজেক্ট নিয়ে কাজ করতে পারি। সেখানে যেমন আমাদের একটা প্রতিবন্ধী স্কুল আছে, আর এই বছর আমরা রেখেছি এটা বনায়নের জন্য। আপনার একটা সুন্দর পারিবারিক জীবন রয়েছে, পারিবারিক ঐতিহ্য রয়েছে, একটি প্রগতিশীল পরিবারের সাথে আপনার সম্পৃক্ততা, শেষ পর্যায়ে আপনার একাডেমিক এবং নড়িয়া উন্নয়ন সমিতির সাথে যুক্ত হওয়া প্রসঙ্গে জানতে চাচ্ছি। আমি কিন্তু একদম মানে একেবারে কী বলবো, ঘরমুখী একজন মানুষ ছিলাম। আমার বিয়ের পরেই আমি দেখেছি আমার হাজব্যান্ডের একটা দেশাত্মবোধ তার ভিতরে কাজ করে, এবং আমিও একটি রাজনৈতিক পরিবারের মেয়ে। তো যেহেতু বিয়ে হয়েছিল খুব কম বয়সে, বিয়ের পরেই দেখেছি তার একটা স্বপ্নের কথা বলতেন, সেটা হলো ভবিষ্যৎ উনি রাজনীতি করবেন। সেটা যত তাড়াতাড়ি হয়ে যাবে, 1.5 বছরের মাথায় উনি ওই আগরতলা মামলায় জড়িত হয়ে গেলেন, বাংলাদেশ স্বাধীন করার পরিকল্পনায় বন্দী হয়ে গেলেন। তো নিজেকে নিজের পায়ে দাঁড়ানো তার উৎসাহ, এবং তিনি তার স্বপ্নটাকে পূরণ করার জন্য আমাকে যে তার পাশে দাঁড়াতে হবে এবং নিজের পায়ে দাঁড়াতে হবে, সেখানে তার অনেক উৎসাহ ছিল, এবং তার অনুপ্রেরণায় আমি লেখাপড়াটা, আমার বিয়ে হয়েছিল কিন্তু কম বয়সে, ম্যাট্রিক পাস না করে। তারপরে এই 2 বছরের মাথায় জেলে চলে গেলেন, বলেই গিয়েছিলেন কোনো দিন আর ফিরে আসবে না। তার সাথে আমার শেষ দেখা, এবং এই পরিকল্পনাটা যারা ওনারা করছেন, সেই কথাটা আমাকে যখন উনি বললেন,
আর দেখেছিলাম সাংসারিক মানে ছোট ফ্যামিলি, একটা বাচ্চা হলো 10 মাসের, বাবা মা ছিলেন, শ্বশুর শাশুড়ি ওনার গ্রামে থাকতেন, আমি কুমিল্লা ক্যান্টনমেন্টে ছিলাম তখন। তো দেখতাম অফিসে যায় ফিরে আসে, হঠাৎ করে দেখতাম একটু যেন ছন্দপতন, একটু বাসায় আসে, একটু তাড়াহুড়ো করে খায়, কোথায় চলে যায়। প্রশ্ন করেছিলাম প্রথম দিন, একটু বিরক্ত হয়েছিল। পরবর্তীতে নিজেকেই বললেন যে এখন অনুভব করেছিলেন হয়তো যে এখন আমাকে হয়তো জানানো প্রয়োজন। তো জানালেন এরকম একটা পরিকল্পনার সাথে জড়িত হয়ে পড়েছি, যদি কখনো গোয়েন্দা বাহিনীর নজরে এসে যায় তাহলে হয়তো আমাকে অ্যারেস্ট করবে, এবং আমাকে যেহেতু ডিফেন্সে চাকরি করে কোর্ট মার্শাল হবে, শাস্তি হবে মৃত্যুদণ্ড। তো কেঁদেছিলাম একটু ওই কথাটা বলার পরে, যে শাস্তি হয়ে যাবে, মৃত্যুদণ্ড হয়ে যাবে। তো প্রশ্ন যখন বলেছিলাম যে তোমার তো একটা বাচ্চা আছে, বাবা মা আছেন, তো সেক্ষেত্রে আর সে ছিল সংসারের একজন উপার্জনকারী পুরুষ, তো এগুলি ওই আবেগের কথাগুলি তখন তাকে ছোঁয়ে নেই। এই বয়সে এসে মনে করেছে যে এখন হয়তো উনি আমাকে তৈরি করেছেন যাতে কোনো ইমোশন তার মধ্যে কাজ না করে। তো বলে ফেলেছিলেন সাথে সাথে যে দেশকে ভালোবাসতে হলে জীবন দিতে হয়, তোমার মতো অনেক মেয়ের বিধবা থাকে, অনেক বাবুর বাবা থাকে না, তারপরে মানুষের পাশে থাকতে হয়। ওই সেন্স থেকে আমার মানুষের পাশে থাকা, আবার মানুষের সাথে কাজ করা, মানে হোঁচট খেলাম কিন্তু পড়ে যাইনি, উঠে দাঁড়িয়েছি, ঘুরে পড়িনি, লেখাপড়া শুরু করেছি, ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছি। তার জি বাংলায় করেছি, তা অনেক পরে, সেই সময় শেষ হলো, যুদ্ধ শেষ হলো, বাচ্চাদের স্কুলে ভর্তি করলাম, আমিও ভর্তি হলাম, আবার শুরু করলাম যাত্রা। অনেক ঘটনা গেছে, তার মাঝখানে আবার জেলে চলে গেছেন, আবার ফিরে আসছেন। জেনেছি যে মানুষটার সাথে সংসার করতে হলে আমাকে এইভাবেই চলতে হবে, চলেছি। তো এই সংস্থা করার পরেও তার পাশে থেকে যতটুকু কাজ করা, এই মুহূর্তে এখন যেটা আমি ফিল করি যে উনি চলে যাওয়ার পরে এই সংস্থাটাকে আমাকে বাঁচায় রেখেছে। এটা আপনার এখন জীবনের একটা অংশ, এবং আপনাকে এটা একটা অক্সিজেন দিচ্ছে। জি, এই সংগঠনটা আমার বাচ্চারা কিন্তু অনেক স্ট্রাগল করে বড় হয়েছে, কারণ আমার একটাই ওদের সাথে আবেদন ছিল যে বাবা অনেক আপনার বঙ্গবন্ধুকে হত্যা করার পরে বা এরশাদ সাহেব ক্ষমতায় আসার পরে অনেক অফার এসছে, মন্ত্রী হও, অ্যাম্বাসেডার হও, এই, কিন্তু বঙ্গবন্ধু হত্যার পরেও তিনি তো তখন আর্মিতে ছিলেন, যার কারণ তার চাকরিও চলে গেছে। এখানে আমাদের কোনো দুঃখ নাই, কারণ বঙ্গবন্ধুকে হত্যা করে ফেলেছে, আমাদের আর চাকরি দরকার কি। তারপরে এরশাদ সাহেব এসে একমাত্র আওয়ামী লীগ নেতা বন্দি রাখছে 16 মাস, কিন্তু কারো কাছে ইনশাল্লাহ মাথা নত করিনি, মনের সাহস নিয়ে চলেছি। তারও নির্দেশ থাকতো সবসময় যে কারো কাছে মাথা নত করব না। তো যাই হোক, ছেলে মেয়েরা ওই মধ্যেই বড় হয়েছে, তাদের কাছেও আমার এই আবেদন ছিল, এই বাবার আদর্শ তোমাদের মানুষ হতে হবে। অনেকে স্ট্রাগল করেছে ছেলে মেয়েরা, ওরা আমাকে সহযোগিতা করেছিল বলে ওদেরকে আমি ধরে রাখতে পেরেছিলাম। তো এই সংস্থা হওয়ার পরে এখন এটা তো আমি তখনও উনি যখন চেয়ারম্যান ছিলেন, পিকেএসএফ বলছিল যে স্যার আসেন, একসময় পিকেএসএফের চেয়ারম্যান সাহেবদের ঋণ চুক্তি করতে যেতে হতো, স্যার আসেন, আমরা বিব্রত হই, উনি একজন সংসদ সদস্য, তো একজন চেয়ারম্যান অন্য, আপনি নির্বাহী পরিচালকের দায়িত্বটা নিলে আপনি সংস্থাটাকে আগাতে পারবেন। তো আমার কাছে আমি খুব একটা সাড়া দিইনি, যে একটা মানুষের একটা সৃষ্টি, সেই সৃষ্টি আমি করব। তো বললো না, সৃষ্টিটা তার ঠিক আছে, ওই স্বপ্নটাকে আপনি ধরে রাখেন, ওনাকে উপদেশটায় নিয়ে যান।
তো এই সংস্থার প্রতি আপনার লাস্ট দিন পর্যন্ত, যখন তিনি একেবারে লাস্ট অসুস্থ হলেন, এলাকায় গেলে উনি ডেপুটি স্পিকার ছিলেন, সারাদিন ওনার কাজ থাকতো বা সংসদ সদস্য হিসাবে, কারণ যত বছর যাবত উনি এমপি হয়েছেন, সংস্থাটা তো তখন থেকেই সৃষ্টি। সারাদিন ঘুরে ফিরে কিন্তু এক টাইমে উনি অফিসে আসতেন, বসতেন, আমাদের কর্মকর্তাদের নিয়ে বসতেন, কোথায় কী সমস্যা সে জানতে চাইতেন। আর আমরা যখন প্রতি মাসে PKSF রিপোর্ট পাঠাতে হয়, ওনাকেও কিন্তু আমাদের কর্মকর্তাদের একটা রিপোর্ট পাঠাইতে হতো, কোথায় কি দুর্বলতা, এখানে কেন এই ব্রাঞ্চ কেন এখন লাভে নাই, বা কী ক্ষতি সমস্যা হয়েছে, কী করলে কী হবে, এই পরামর্শগুলি উনি কিন্তু দিয়ে যেতেন। উনি চলে যাওয়ার পরে কিছুদিন তো একটু শারীরিক মানসিক, তারপরে আবার শক্ত হাতেই, এবং এই ক্ষেত্রে সবাই কিন্তু আমাকে সহযোগিতা করছে এই সংস্থা, যেহেতু ওরা মনে করে এটা বাবা রেখে যাওয়া একটা বিষয়। রাজনীতি একদিন মানুষ ভুলে যাবে, মূল্যায়ন করবে না, কিন্তু সংস্থার ভিতরে তো আমরা তাকে বাঁচায় রাখতে পারি। সেই ইয়েতে তো এই সংস্থায় কাজ করেছি বলে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আমাকে রোকেয়া পদক দিয়েছেন। তারপরে গত বছর আমি মানব কল্যাণ পদকও পেয়েছি। তো এগুলি আমার অনেক, মানে আমি তার রেখে যাওয়া সংস্থায় সময় দিচ্ছি, কাজ করছি, মানুষের পাশে থাকছি। কি পেলাম, পদক পেলাম, কি মূল্যায়ন হলাম, সেটা আমার কাছে বড় নয়। আমি মানুষের পাশে থাকতে পারতেছি, মানুষের কাছে যেতে পারতেছি। একজন অসুস্থ মানুষের, আমরা প্রত্যেক বছর 200 থেকে 250 পুরুষ মহিলাদের চোখের ছানি অপারেশন করাই দিই বিনা পয়সায়। ঢাকা নিয়ে আসি, আই হসপিটালের সাথে কাজ করি। ওরা যখন অপারেশন হয় আমি যাই, যখন ওরা মানে দেখতে পায়, যখন আমাকে দেখে বলে আপনি দেখতে এরকম, আপনার শাড়িটা এরকম, আপনাকে আমরা দেখতে পাচ্ছি, এখন আমি আর বাড়ি যে বউকে বলবো না যে আমাকে ভাত রান্না করে দাও, ভাইটা বলে এখন আমি ছেলেকে বলবো না আমি তোমার উপর নির্ভরশীল, আমি আবার ধান কাটতে পারবো, এর চেয়ে বড় প্রাপ্যতা আমার নেই। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য।